দাদা মণি দেবীর কাছে গুড মর্নিং বন্ধুরা, আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন কয়টা বাজে সেটা আমি বলতে পারবো না, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো সকালবেলায় কিন্তু বাসি কাজবাজ সেরে আমি রান্নাঘরে গিয়েছি, রান্না করছি। আর ছোটো মেয়ে এদিকে স্নান করে পূজাটা দিয়ে দিল। তো আমার রান্না কমপ্লিট। তো এখন সকালবেলা খাওয়া দাওয়া হবে। তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। তো এদিকে হিয়ের বাবা কাছ থেকে চলে আসছে, হিয়ের বাবাকে এদিকে খেতে দিলাম। আর মেয়েদের জন্য ভাত রেডি করে রেখেছি, মেজো মেয়ে আবার স্নান করার জন্য রেডি হচ্ছে। তো ছোটোর তো স্নান করা হয়ে গেছে, ওর ঠাম্মার সাথে এখন খাচ্ছে। আর মাকে আজকে ছুটি করে নিয়ে আসা হয়েছে, মানে ছুটি দিয়ে দিয়েছে। আজকে 4 দিন হলো, 4 দিন থেকে হসপিটালে, আর 4 দিনের মাথায় আজকে ছুটি দিয়েছে। তো বাবা তো খুব সকালবেলায় গিয়েছিল হসপিটালে, আর দিদি ওইদিকে বাড়ি গিয়েছে, আমাদের এদিকে আসেনি। ওর বাড়িতে একটু সমস্যা আছে, তো পরে আসবে, কয়েকদিন পরে বলছে। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে রাখলাম। এবারে এইখানে এঁটোটা লেপে নিচ্ছি। এখানে বাবা খেয়েছিল। তো এখন কিন্তু দেখো প্রায় 12টা বাজে, মানে ছায়াটা দেখে বোঝা যাচ্ছে আর কি। এই যে, তো এবার আমি কলের পাড়ে চলে আসলাম। এখানে কিছু জামা কাপড়, কম্বল, বিছানার চাদর, এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সার্ফ জল দিয়ে, এগুলো এখন ধুয়ে দিতে হবে। তো একটা কম্বল আর একটা আবার চাদর ধুয়ে দেওয়া হয়েছে, কারণ ওগুলো না শুকালে রাতেরবেলায় পরা যাবে না, গায়ে দিতে হবে। সেজন্য কম্বলটা আগেই ধুয়ে দেওয়া হয়েছে, মেয়ে শুকাতে দিয়েছে। আর এখন আমি এই যে বাকি এখানে 3টা মনে হয় চাদর আছে, আর বিছানার চাদর আছে একটা, তারপর মার শাড়ি, ছায়া, ব্লাউজ, তারপর বাবার এইখানে পায়জামা, যাই হোক এগুলো অনেক কিছু কাপড় চোপড় আছে। এগুলো সার্ফ জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, এখন ভালো করে ধুয়ে দিতে হবে। হসপিটাল থেকে আসার পর ওইখানে যা কিছু ব্যবহার করা হয় সমস্ত কিছু ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে দিতে হয়। তাছাড়া হসপিটালের জামা কাপড়গুলো কিন্তু পরে একটু গন্ধ করে, ওষুধ কীরকম একটু গন্ধও করে। আর মানে যখন আমরা হসপিটালে যাই সবাই কিন্তু বাড়িতে এসে স্নান করি, তারপর ঘরে উঠি। মানে হসপিটালে গেলে নাকি অসুস্থ হয়ে যায়, তো তোমরা জানো এগুলা। তো যাই হোক, ঠান্ডার দিন পড়ে গেছে, বড় মেয়েরও আবার ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে। তো শর্টকাট করে এগুলো আমি তাড়াতাড়ি করে মানে ধুয়ে দিচ্ছি। তো সকালবেলা শুধু সকালবেলার জন্য আজকে রান্না করেছি, দুপুরবেলার জন্য তো রান্না করা হয়নি, আবার দুপুরবেলা রান্না করতে হবে। আর ভিডিও আমি পাবলিক করতে আজকেও পারবো না, কারণ ভয়েস ওভার দেওয়া হয়নি, এডিটিং করা হয়নি। এর আগের দিন ভিডিও ছাড়া হয়নি, 2 দিনের ভিডিও জমিয়ে আছে। তো শিকা গুহা দিদি ভাই, তুমি বলেছিলে যে আমি প্রত্যেক দিন কি ভিডিও ছাড়ি না, তুমি আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো। আসলে কি বলো তো, এই যে হসপিটালে 2 দিন গিয়েছি, 2 দিনেই ভিডিও ছাড়তে পারিনি। প্রত্যেক দিনে ভিডিও ছাড়ার চেষ্টা করি, তো মাঝে মাঝে ওরকম হয়ে যায় কাজের চাপে বা অন্য কিছু সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারি না। তো 2 দিন মানে পরাপর 2 দিন ব্লগ ছাড়তে পারিনি। আজকে চেষ্টা করতে হবে।
দুদিনের ব্লগ জমিয়ে আছে। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো এই যে তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। মেয়ে ওইখানে এতক্ষণ বসে বসে ওর জুতোগুলো ধুয়ে দিচ্ছিল। মেয়ের শরীর ভালো থাকলে ওই কিছু জামা কাপড় ধুয়ে দিত, কিন্তু ওর শরীর ভালো না, ওকেও ঠান্ডা লাগা যাবে না, তো সেজন্য আমি ধুয়ে দিলাম। বাড়িতে এমনিতেই আগের জামা কাপড় দিয়ে ভর্তি আছে, শুকনো শুকনো জামা কাপড়গুলো তুলে রাখতেছি। যেগুলা পাতলা এখানে দিয়ে দেব, আর ভারী যেগুলা মোটা ওইদিকে বাইরে দিতে হবে, কারণ এখানে শুকাবে না, সারাদিনও সেরকম রোদ্র পড়ে না। ওই ওই যে যেখানে একটু রোদ্র দেখা যাচ্ছে ওইখানেই একটু রোদ্র থাকে, তারপর আবার একটু পরেই ওইখানে ছায়া পড়ে যাবে। আর এই যে মেজো মেয়ে এখন রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। ছোট চলে গেছে, ও সাইকেলে গেছে। তো মেজো সাইকেলে যায় না, ও হেঁটে হেঁটেই যায় হ্যাঁ, হিয়ে ওর গেছে। বান্ধবীদের সাথে। ওর সাইকেলটা নষ্ট হয়ে আছে। 3টা বাইরে দাও। সাইকেল কয়টা ঠিক করব? এই যে কিছুদিন আগে ছোট মেয়ের সাইকেলটা ঠিক করে নিয়ে আসলাম, 450 টাকা নিয়েছে। তার আগে বড় মেয়েরটা ঠিক করে নিয়ে আসলাম, 500 টাকা নিয়েছে। টায়ার টিউব এগুলা পাল্টাতে হয়েছিল। তো মেজো মেয়ের সাইকেলটাও আবার ঝুড়ি ভেঙে আছে, ঝুড়ি নাই, তার মধ্যে টিউব টায়ার দুটোই গেছে। মানে 500-600 টাকা লাগবে ওর সাইকেলটা ঠিক করতে গেলেও। তো সেজন্য সাইকেল মানে এতগুলো 3টা সাইকেল বারবার নষ্ট হয়, তো সেজন্য ঠিক করে আর ওটা আনাই হয় নাই। আর ওর বান্ধবীরাও হেঁটে যায়, তাই বলে ঠিক আছে আমিও তাহলে হেঁটেই যাব। আবার বাজারে যখন টিউশন শুরু করবে তখন আবার কিন্তু সাইকেল লাগবে। তো যাই হোক, এখন বর্তমানে এইখানেই চলছে, বাড়ির পাশেই টিউশন পড়ে, তো তো সেজন্য অতটা সমস্যা হয় না। তো তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখন বন্ধুরা আমি কীরকম সমস্যার মধ্যে আছি এখন। 3 মেয়ের পরীক্ষা, আর বিশেষ করে বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষার সামনে, আর টেস্ট পরীক্ষা হলো। তার মধ্যে শাশুড়ি মার শরীর অসুস্থ, হসপিটালে 4 দিন ধরে ভর্তি ছিল। এদিকে মিতুর 7 মাস পার হয়ে গেছে। এর আগে আমি জানতাম না যে 7 মাস ওর পার হয়ে গেল। তো কালকে একটা আমি কমেন্ট দেখলাম, কমেন্টটা দেখে সত্যি আমার পুরো অবাক লাগলো যে এরকম ধরনের কমেন্ট করতে পারলো, কিভাবে করলো। ও কি আমার প্রতিদিন ব্লগ দেখে কি দেখে না কি জানি। আমার মনে হয় যে ও আমার প্রতিদিন ব্লগ দেখে না, যদি দেখতো তাহলে আমার সমস্যাটা দেখতে পারতো, আর এরকম কমেন্টটা করতে পারতো না। বলছে যে আমার নাকি ইচ্ছে নেই মিতুকে সাধ খাওয়ানোর, সেজন্য আমি এত বায়না করছি। আরে বায়না কোথায় করলাম, শুধু তোমাদের সাথে শেয়ার করলাম যে 7 মাসে আমার ইচ্ছে ছিল 7 মাসে সাধ খাওয়ানোর, কিন্তু এই সমস্যাগুলোর জন্য হলো না। এদিকে পরীক্ষা শুরু হলো, আর এদিকে মিতুর কাছে শুনতে পারলাম যে 7 মাস নাকি শেষ, 8 মাসে নাকি পড়েছে। এর আগে প্রথম যখন আমি শুনেছিলাম ভিডিওতে, তখন শুনেছিলাম 6.5 মাস। তো যাই হোক, এরকম সমস্যার জন্য আমি 7 মাসের নাগাল ধরতে পারলাম না। তো যখন খাওয়াতে চাইলাম তখন আবার পরীক্ষা শুরু হলো। সেটাই আমি ব্লগে বলেছিলাম আর শেয়ার করেছিলাম এই কারণেই যে 8 মাসে খাওয়ানো যাবে কি যাবে না সেটা তোমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য। তো আমি কি বলেছি যে খাওয়াবো না, তো নানান রকম ঝামেলার জন্য ব্লগে বলাই হয়নি, মনে ছিল না। কিন্তু মিতুর সাথে আমার কথা হয়ে গেছিলো যে ডিসেম্বর মাসের 25 তারিখের পরে আমি মিতুকে সাধ খাওয়াবো, তখন ওর 9 মাস পড়বে। তো ব্লগে বলা হয়নি বলে ও ভেবে নিয়েছে যে আমি ওকে আর সাধ খাওয়াবোই না। আমার ইচ্ছে নেই, ইচ্ছে থাকলে ঠিকই খাওয়াতাম। সাধ না খাওয়ানোর নাকি আমি এগুলা অজুহাত দিচ্ছি, এটা কোনো কথা হলো? মিতু আমার একমাত্র ভাইয়ের বউ, তো আমার ইচ্ছে তাকে আমি একটু, ও যা খেতে পছন্দ করে একটু রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। তা বললে এভাবে বলল আমাকে, আবার বলেছে আমি যেন তাহলে প্রিয়াকে সাথ খাওয়াই। আমার পরিস্থিতি দেখে একটা মানে 6-7-এ পড়া বাচ্চাও মনে হয় বুঝতে পারবে যে আমি কতটা সমস্যার মধ্যে আছি। আর এরপর এরকম কমেন্ট কি করে করতে পারে আমি বুঝতে পারি না। তাহলে কি আমার এখন ওর কথা মতো চলতে হবে? তোমরাই বলো। আমার যেরকম সংসারের পরিস্থিতি, যেরকম সমস্যার মধ্যে আছি, সেরকম করে আমার চলতে লাগবে। কিন্তু দেখো কি সুন্দর রৌদ্র দিয়েছে। আর তোমাদের সামনে আজকে অনেকক্ষণ পর আসলাম, সকালবেলা থেকে আসার সুযোগই পাইনি। সকালবেলা বাসি কাজবাজ সেরে রান্নাঘরে গিয়েছি, রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, পরে বাবা আবার বাজার থেকে নিয়ে আসছে শাক আর মাছ নিয়ে আসছে 4টা। তো শাক আর মাছ এখনও রান্না করা হয়নি, শুধু রান্না করেছি সিম ভাজা, করলা ভাজা আর বেগুন,
শুকনো মাছ দিয়ে নেট পেটি করেছি, ঘন্ট করেছি। তো ভাবছি, হিয়ের বাবা বলছিল আজকে এগুলাই আর কি রান্না হবে। তো পরে বাবা এই যে শাক নিয়ে আসছে, তো এখনো শাকটা বানানো হয়নি, ধুয়ে ঠুয়ে কেটে রাখা হয়েছে, তো বানার সুযোগ পাইনি। সকালবেলার দিকে খাওয়ার সময় হয়ে গেছে, সবাই খাচ্ছে, তো আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে জামা কাপড় এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, মা হসপিটাল থেকে আসছে, তো এগুলো এখন ধুয়ে দেওয়া হলো। কম্বল আর পাতলা পাতলা কম্বল নিয়ে যাওয়া হয়েছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। মেয়ে ওইদিকে কোন দিকে বা শুকাতে দিয়েছে। তো আমি এই যে বেড কভার, চাদর, বাবার জামা কাপড়, মায়ের শাড়ি, এগুলো ধুয়ে দিলাম, দিয়ে ওইদিকে রোদ্রে দিয়ে দিলাম। তো ওই বাড়িতে অনেক দিন পর আজকে আসছে, ওই বাড়িতে না লোকজন থাকে না, তো বড় বড় ঘাস হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ঘাসগুলো। তাই বলছিল যে যদি পারো তো কেটে নিয়ে আসো। তো আমার তো একদম কাটার সময় নেই, আর ইয়ে বাবা মনে হয় কাজে গেল, ওর সময় নেই। তো কাটার তো সময় নেই, তো গরুগুলোকে ওইখানে ছেড়ে দেওয়া হলো। তো পুরো বাড়িটাতে আর কি ঘুরে ঘুরে খাচ্ছে, এত বড় বড় ঘাস হয়েছে না, কি সুন্দর। তো যাক, এখন আমি গিয়ে, ধোয়া কাচা তো হয়ে গেল, এখন মোবাইলের কাজ করা হয়নি, কালকে তো ভিডিও পাবলিক করতে পারিনি। আজকেও যখন এখন আবার রান্না করতে লাগবে, মাছ ভাজা করতে লাগবে, শাক রান্না করতে লাগবে। মেয়েরা গিয়েছে পরীক্ষা দিতে, বড় মেয়ের তো পরীক্ষা নাই আজকে। ও, ওর শরীর আজকে একটু ভালো হয়েছে, মানে পরীক্ষাও শেষ, শরীরও এখন সুস্থ হচ্ছে। তাই যাই হোক, মাও মোটামুটি এখন সুস্থ আছে, ওষুধ তো আছেই, সুস্থ হলেও আর কি সাবধানে থাকতে লাগবে, টাইপের জ্বর তো, সাবধানে থাকতে লাগবে। তো চলো তাড়াতাড়ি বাকি কাজগুলো করে নেই, তারপরে মোবাইল নিয়ে বসে পড়বো। ধোয়া কাচা করতে করতে গরম লেগে গেল। আর লাকড়িগুলো সেদিন এদিকে ফাটানো হয়েছে, কিন্তু ঘরে তুলতে হবে, তো আর একটু শুকিয়ে তারপরে ঘরে তুললে ভালো হবে। ভিতরটা কাঁচা কাঁচাই ছিল, উপরটা যদিও বা শুকনো ছিল, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচাই ছিল না, ওগুলো আরও একটু শুকাতে লাগবে। কি রোদ্রে উঠেছে, পুরো বাড়িটাতে ছায়া, শুধু ওইখানে একটু এখন রৌদ্র দিয়েছে, সকালবেলা থেকে তো রৌদ্রই ছিল না, এখন একটু রৌদ্র দিল। এই যে সারাদিন কখন এগুলো সারাদিনও শুকাবে না। ওইটা ভীষণ কি দেখতো ভিজে আছে, ওইটা আরও দেখতো কোন কোন জামা কাপড় ভিজে আছে, তারের মধ্যে আছে নাকি দেখতো ভিজে জামা, জুতোর প্যান্টটা। ও বালতিগুলো ওইখানে রাখছি, বালতিগুলো নিয়ে আসি। তো পুরো পাগলির মতো হয়ে যাচ্ছি। তো এইখানে এই যে বাসন কোসনগুলো এখন নিজে ঘষে ধুয়ে রাখতে লাগবে, বালতি ঠালতি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:21। এসে শাক রান্না করলাম, আর এখন ওইদিকে করছি মাছের ভাজা। আমার হাতে একদম সময় কম, তাছাড়া বাবা বলতেছে যে মাছের ভাজা খাবে, তো সেজন্য এই যে মাছ ভাজা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের ভাজা খাবে আজকে। ভাবছিলাম ফুলকপি দিয়ে রান্না করবো, তো বলছে বাবা যে ভাজাই খাবে, তাই আর ঝোল না করে এই যে ভাজাই করে নিচ্ছি। আর সময়ও একদম কম, আর মা আবার বলতেছে এমনি ভিডিও ছাড়তে পারিনি কালকে, তো এত ঝামেলা করতে লাগবে না। সকালবেলায় যে বেগুনের ঘন্ট, সিম ভাজা, কাঁকরোল ভাজা, না করলা ভাজা, 3টা হয়ে গেছে। এবার শাক রান্না করলাম, মাছ ভাজা করলাম, 5টা হয়ে গেল। তো মাও বারবার বলছে যে ভাজাই থাক, আর এমনিতেও বাবা মা ভাজাই খায় মাছ, ঝোল রান্না করলেও মাঝে মাঝে ভাজাই রাখি, ভাজা পছন্দ করে আর কি। তো
তোমরা অনেকেই বলো যে তোমরা মাছের ঝোল খাও না, আগে আর কি বলতে। তো ঝোল খাই, কিন্তু ভাজাই আর কি পছন্দ করে আমাদের বাড়িতে মেয়েরা, বাবা মা শুধু হেরোয়া ঝোল ঝোল করে মাছের। তো যাই হোক, আবার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেই। আর পেঁয়াজগুলো আবার পুড়ে যাবে, পেঁয়াজ পুড়ে গেলে ভালো লাগবে না। আর কি কি রান্না হয়েছে বললাম তো, দেখানো হয়নি, চলো একটু দেখিয়ে দিই। সকালবেলা তো খাওয়া হয়ে গেছে, আর একটু করে আছে। করলা ভাজা খাওয়া হয়নি, যে এখানে করলা ভাজা, সিম ভাজা, এই বেগুন শুকনো মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে যে শাক, লাইটের আলোয় কীরকম লাগছে। আর এখানে যে মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম। টিফিন বাটিতে করে রেখে দিই, বিড়ালের যা উৎপাত। তো 2:30 বাজে নেই এখনো, 2:28। তো খাওয়া দাওয়া মনে হয় একটু দেরি হবে। এর বাবা কাজে গেছে, এখনো আসেনি। বাবা আবার সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। আর মা খাবে নাকি কে জানে, জিজ্ঞাসা করে দেখি। মা তোমরা খাবে না? হ্যাঁ আনিম, মা নাকি খাবে এখন, বাবা এখনো ওঠেনি। ভুল করে কথা লাগিয়েছে। ভালো থাকবা। গ্যাসের টানা দিলে কদিন দিলে হয়, গ্যাসের টানা নরদ ব্রত না নরদ ব্রত করে না। তো মা আর এই যে বাবা এদিকে খাচ্ছে। তো ভিডিওটা শেষ করার জন্য এদিকে একটু আসলাম, বিলের এদিকে। আর এদিকে আসাও হয় না সেরকম, তো ভাবলাম চলো বিলের এদিকে একটু হেঁটেও আসি, আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। তো এতটা ব্যস্তর মধ্যে আমি চলছি, সত্যি অনেক কাজ আমার বাড়িতে, এখন কাজগুলোই করতে পারছি না, এত চাপে আছি। এদিকে আসলাম, এদিকে এখন এই যে বাচ্চারা এদিকে খেলছে, কোলাহল করছে, হয়তো তোমরা কথা ভালো শুনতে পারবে না, ডিস্টার্ব হবে। তো আসলে সব কিছু না ব্লগে সবসময় বলার মনে থাকে না। আর একটা কিছু শেয়ার করতে গেলেও আর কি, কিছু বলতে গেলেও একটু সময় নিয়ে বলতে হয়, ভালো করে গুছিয়ে বলতে হয়, নাহলে অনেকেরই বুঝতে সমস্যা হয়, বুঝতে পারে না। তো যে কমেন্টটা আর কি, আমার এখানে একটা কমেন্ট আসছিলো, তো যে কমেন্টটা আসছিলো আসলে বলা হয়নি। আমি বলেছিলাম যে 7 মাসে 7 খাওয়াতে পারলাম না, তো এটা বলা হয়নি যে আমি 9 মাসে এখন খাওয়াবো, এটা বলতে আমি ভুলে গেছিলাম। তো সেজন্য হয়তো বুঝতে পারেনি, ভুল বুঝেছে। এখনও যে ধান ডাঙানো হয়েছে, ধান ঝাড়া হয়নি, মানে গোলাতে তুলতে পারিনি, ধান সিদ্ধ করতে লাগবে, অনেক কাজ পিছিয়ে আছে আমার, অনেক কাজ করতে পারছি না। তো মানে এই যে মার শরীর ভালো না, এদিকে মেয়েদের পরীক্ষা চলছে, তো সেই সমস্যাগুলোর জন্য। তো যাই হোক, সব কিছু তো এভাবে অনেক কিছু না তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে যাই বা মনে থাকে না। তো যাই হোক, আজকে এই যে বলে দিচ্ছি, না হলে এরপর আবার 2-1টা কমেন্ট আসতে পারে। তোমরা সবাই তোমাকে সেরকম খারাপ কমেন্ট করো না, তোমরা সবাই আমার ভালোটাই চাও, ভালো কমেন্টেই করো। যেটা আমার বুঝতে ভুল হয়, বলতে ভুল হয়, তোমরা আমাকে বুঝিয়ে দাও, আমি তাতে রাগ করি না তোমাদের কমেন্টে। কিন্তু মাঝে 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 1-2জন আসে, যে হয়তো তারা, আমার মনে হয় যারা নতুন আসে, তাই আমার সম্বন্ধে কিছু জানে না, না জেনে বুঝে এরকম একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, তাতে সেরকম আমি খারাপ পাইনি। তো ওকে তো বুঝিয়ে দিতে হবে, কমেন্টের রিপ্লাইটা হয়তো আমি এখনও দেইনি, মনে সময় পাচ্ছি না। তো আমি ডিসেম্বর মাসের 25 তারিখে পরে সাথ দিব আর কি। কারণ আজকে যদি এই কথাটা না বলি, হয়তো 2 দিন পর আরও 1-2জন কমেন্ট করতে পারে
উল্টাপাল্টা অন্যরকম কমেন্ট করতে পারে, তাই বলতে হলো আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তাতে খারাপ মনে করব না। কারা কীভাবে কমেন্ট করছে আমি বুঝতে পারি, কে ভালোবেসে আমাকে কমেন্ট করছে বোঝাচ্ছে, আর কে রাগ হয়ে হিংসা করে কমেন্ট করছে সেটা তো আমি অবশ্যই বুঝতে পারি। তো তোমরা অনেক দিদি ভাই, ভাই, দাদা ভাই, কাকু আছো, যেটা আমি ভুল করি সেটা আমাকে বলে দাও, তাতে আমি রাগ করি না, আমি তাতে খুশি হই যে হ্যাঁ এটা ভুল করেছি। কখনো কখনো টাইটেলে ভুলভাল লিখে ফেলি, লিখতে চাই একটা আর একটা লেখা উঠে আসে, ওরকম করেই ভালো করে চেক না করেই দেই। তো তোমরা যখন আমাকে এই ভুলটা ধরিয়ে দাও সত্যি আমি কিন্তু ভীষণ খুশি হই, কারণ ভুলটা যখন আমাকে ধরিয়ে দাও তখন আমি সেটা ঠিক করে দেই, আমার ভীষণ ভালো লাগে। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো, আমার কোনো তাতে কিন্তু রাগ নেই। তো চলো, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।